আচ্ছা, অ্যাডজাস্টিং করাছিলাম। অ্যাডজাস্টিং এর কিন্তু একটা এক্সট্রা পিডিএফ দিয়েছিলাম, যেখান থেকে 10টা রুলস তোমাকে মুখস্থ করতে বলেছিলাম। হ্যাঁ, সেই 10টা রুলস যারা মুখস্থ করনি, যারা আগের হোমওয়ার্ক দেওয়া ছিল হোমওয়ার্ক গুলো করনি, যারা 1 নাম্বার ক্লাস থেকে ক্লাস পাওনি, আমি কিন্তু সবাইকে গ্রুপ থেকে গ্রুপে বলেছি ক্লাসগুলো দেখে নিতে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিবা গ্রুপ থেকে ক্লাসগুলো। আমি কিন্তু 1 নাম্বার ক্লাস থেকে বেসিক ক্লাস দিয়েছি, আমি পিডিএফ ফাইল দিয়েছি। খুঁজে না পাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাইয়া আমি পাচ্ছি না, আমাকে একটু দেন। ঠিক আছে? কারণ অনেকে নতুন ভর্তি, অনেকে আগের ক্লাস করে নাই, বা অনেকে তোমার হচ্ছে বুঝতে পারছে না। আমাকে একটু নক দিলেই হবে, হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিলে আমি সুন্দর করে বুঝাই দিব। ঠিক আছে? ওকে। 12 নম্বরটা কি করেছি, 12 13? না স্যার, না ভাইয়া করা হয়নি। হ্যাঁ স্যার, 12 এগারো করা নম্বর হয়েছে। হোমওয়ার্ক ছিল, ওটা কিছু প্রবলেম আছে। 12তে হোমওয়ার্ক ছিল, একটু প্রবলেম আছে, চলো 12টা আমি করাই দিব, সমস্যা নাই। আচ্ছা, তো চলো 12 শুরু করি। মিস্টার মারুফ স্টার্টেড বিজনেস অন জানুয়ারি 1 2015। মিস্টার মারুফ এইবারটা কি করেছে, একটা ব্যবসা শুরু করেছে জানুয়ারি 1 2015 সালে। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। এখানে এই যে এন্ড অফ ফার্স্ট ইয়ার, এটা ভালো করে মাথায় রাখতে হবে যে এটা 1 বছরের অঙ্ক। এন্ড অফ ফার্স্ট ইয়ার বলতে বোঝাচ্ছে এটা 1 বছরের অঙ্ক। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে December 31 2015। এখানে রেওয়ামিলটা দেওয়া আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, অনেকগুলো এন্ট্রি এখানে দেওয়া আছে। ঠিক আছে? অনেকগুলো এন্ট্রি এখানে দেওয়া আছে। নিচে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলোই আমাদের জাবেদা করতে হবে। দেখো এ নাম্বারে বলেছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আমাদের জাবেদা করতে হবে, সমন্বয় জাবেদা। আবার বলেছে রিভার্সিং এন্ট্রিজ। তো আমরা আজকে রিভার্সিংটাও শিখে ফেলবো, যে অ্যাডজাস্টিং এর পাশাপাশি কিভাবে রিভার্সিংটা করতে হবে সেটাও আমরা দেখবো আজকে। তো প্রথমে আমরা অ্যাডজাস্টিংটা করি। ভাইয়া আপনি কি এই মাত্র ক্লাসে ঢুকছেন? হ্যাঁ, এই তো একটু আগে। ও আচ্ছা, আমি তো এতক্ষণ ট্রাই করতেছি, ভাইয়া আসতেছে না। 8টা বাজে ক্লাস, এখন না, 8টা আমি বাজে। তো গত 2 দিনও নিতে পারিনি ক্লাস, অনেক অসুস্থ ছিলাম, এই জন্য কথা বলতে পারছিলাম না, ঠান্ডায় মানে সর্দির ভাইয়া সমস্যা। ন্যাশনাল কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাজেশন দিছেন? ন্যাশনালে 2টা ডিপার্টমেন্ট, 7 কলেজের 2টা ডিপার্টমেন্টের সাজেশন দিয়েছি। আজকে একটা ডিপার্টমেন্ট পাবা, কালকে আরেকটা ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের সাজেশন এই 2 দিনে পেয়ে যাবা। হ্যাঁ, ভাইয়া ম্যানেজমেন্টেরটা দিয়ে দিন প্লিজ। ম্যানেজমেন্টের আজকে পাবা, রেডি করা জি আছে। ভাই, এটা দিয়ে দিন। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে 1 নাম্বারটা দেখছি। December 31 টাকা 1200 অফ সাপ্লাইজ অন হ্যান্ড। 1200 টাকা সাপ্লাইজ হাতে আছে। আমরা যখন অ্যাডজাস্টিং এর জাবেদা করব, আগে রেওয়া মিল দেখে নিব। এই এন্ট্রিটা হচ্ছে সাপ্লাইজের এন্ট্রি। তো দেখো তো রেওয়া মিলের মধ্যে এই নামে কোনো এন্ট্রি আছে? সাপ্লাইজ এক্সপেন্স আছে। তামান্না বলেছে এটা কোন হ্যাঁ, চ্যাপ্টারের মধ্যে? সাপ্লাইজ এটা আছে। অ্যাডজাস্টিং জার্নাল চ্যাপ্টারের মধ্যে। আমাদের রেওয়া মিলের মধ্যে সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে। আমরা রুলস এর মধ্যে শিখেছিলাম যদি আমাদের খরচ দেওয়া থাকে, সম্পদের জাবেদা দিতে হয়। আর সম্পদের জাবেদা মানে সম্পদকে ডেবিট করতে হয়। তাহলে আমাদের রেওয়া মিলে দেওয়া আছে সাপ্লাইজ এক্সপেন্স, খরচ দেওয়া আছে, তাহলে আমরা সম্পদের জাবেদা দিব, তাহলে সম্পদ ডেবিট হবে, সাপ্লাইজ হবে ডেবিট, আর সাপ্লাইজ এক্সপেন্স হবে ক্রেডিট। এটা কি আমরা পারি? হ্যাঁ, এবার বলো তো টাকা কত লিখবো? 1200। 1200। 1200 লিখবো। টাকা লিখবো 1200 টাকা। ভেরি গুড, তাহলে আমরা এখানে জাবেদা দিয়েছি সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, টাকা 1200। ওকে। 2 নম্বরে বলছে দ্য নোটস পেবল। আমরা রুলস এর মধ্যে শিখেছিলাম যখনই আমাদের অঙ্কের মধ্যে নোট কথাটা বলা থাকবে, নোটস পেবল বলা থাকবে, তখন আমরা কিসের জাবেদা দিব মনে আছে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ইন্টারেস্টে যাবেদা। ভেরি ইন্টারেন্স গুড। যাবে এটা। নোট থাকলেই, ডেবিট ইন্টারেস্ট পেবল হ্যাঁ, ক্রেডিট। ভেরি গুড, নোট থাকলেই চোখ বন্ধ করে ইন্টারেস্টে যাবেদা দিব। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ভেরি গুড। কিন্তু প্রবলেম হলো অ্যামাউন্টটা বুঝি টাকা নাই। কত দিব, টাকা, হ্যাঁ এইটা নিয়ে গ্যাঞ্জামটা লাগবে। দেখো এখানে নোটস পেবল দেওয়া আছে 25,000 টাকা। এখন আমি তো 25,000 টাকা দিব না, আমি সুদের জাবেদা দিব, সুদ। এখানে বলেছে 12% 1 ইয়ার নোট, 12% সুদ। কিন্তু এখানে আবার বলেছে অক্টোবর থেকে শুরু, অক্টোবরে ইস্যু করা হয়েছে। তাহলে আমার অঙ্ক ডিসেম্বরে শেষ, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয়? 3 মাস। 3 মাস। 3 মাস, তাহলে এখানে 3 মাস। 3 মাসের সুদ ধরতে হবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 3 মাসের সুদ ধরতে হবে। আমরা আগে 25,000-এর 12% করব, 12% করার পরে
তাকে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আমার 3 মাসের সুদ লাগবে। তাহলে দেখো এই যে 25,000-কে 12% করে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, তাহলে 750 টাকা হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 750। বুঝতে পেরেছো? উম, স্যার একটু মাসটা কেমন দিলেন, এটা আবার একটু মাসের কথাটা শুনতে কোনটা বলো পারিনি। তো? মাসের কথা এই, অক্টোবরে শুরু না? নোটটা ইস্যু হ্যাঁ, করা হয়েছে কবে? অক্টোবরে। তাহলে আমি হিসাব করছি কবে? আমি হিসাব করছি জানুয়ারি। ডিসেম্বর 31 তারিখে। তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর 31 3 মাস হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, এই জন্য স্যার তিন তাহলে মাস ওইখানে আমাদের জানুয়ারি দেওয়া কেন? ও না, সরি সরি, বুঝতে পারছি। আচ্ছা, চলো এবার আমরা পরেরটায় যাব। দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম 1 ইয়ার পলিসি। এন্ট্রিটা হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য, বলতেছে 1 বছরের জন্য, 1 বছর পলিসির জন্য ইন্স্যুরেন্সের টাকা দেওয়া আছে এখানে। রেওমিলের মধ্যে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স 1800 টাকা দেওয়া আছে। এই 1800 টাকা 1 বছরের জন্য দিয়েছে, কিন্তু কবে দিয়েছে? ডেটেড এপ্রিল 1, 2015। এপ্রিলের 1 তারিখে দেওয়া হয়েছে 1 বছরের জন্য। আমার অঙ্ক ডিসেম্বরে শেষ, আমার অঙ্ক শেষ ডিসেম্বরে। এখন সবার আগে বলতে হবে যে রেওয়া মিলে তো খরচ দেওয়া আছে, তো রেওয়া মিলে খরচ দেওয়া থাকলে কিসের যাবে না? সম্পদের। সম্পদের জাবেদা। সম্পদে যাবে না। ভেরি গুড, রেওয়া মিলে খরচ আছে, সম্পদে যাবে না। তাহলে জাবেদাটা কি হবে বলো দেখি? প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। ভেরি গুড, ভেরি গুড। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। তাহলে আমরা সম্পদের জাবেদা দিয়েছি, টাকাও লাগবে সম্পদের। তাহলে সম্পদের টাকা কয় মাসের? 3 মাস। 9 মাস। 3 মাস। দেখছো গ্যাঞ্জাম লেগে গেছে। দেখো, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয়? 9 মাস। এই 9 মাসের নয় দেয়া। মাসের নয় এই মাস 9 মাসের হচ্ছে খরচ। এই 9 মাস হচ্ছে খরচ। কেন? এপ্রিল 1 থেকে দিয়েছে 1 বছরের জন্য, তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাস শেষ হয়ে গেছে। যেহেতু মাস শেষ হয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত, তাহলে এই টাকা খরচ হয়ে গেছে। 3 মাসের। এখন আমার তো 9 মাসের টাকা লাগবে না, আমার সম্পদের টাকা লাগবে। 1 বছরের মধ্যে যদি 9 মাসের টাকা খরচ হয়ে যায়, তাহলে বাকি থাকে যে 3 মাস, ওই 3 মাসের সম্পদের টাকা আমার লাগবে। তাহলে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। আমার 3 মাসের সম্পদের টাকা লাগবে, আমার 9 মাসের খরচের টাকা লাগবে না। ভাই এটা একটু আবার বুঝিয়ে দেন। আমার রেওয়া মিলে খরচ আছে, রেওয়া মিলে খরচ থাকলে সম্পদের জাবেদা, আর সম্পদের জাবেদা হইলে সম্পদ ডেবিট করতে হয়, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। তো সম্পদের টাকা হবে কিভাবে? এই যে এপ্রিল থেকে শুরু, এপ্রিল থেকে ডিসেম্বর, এটা হলো খরচ 9 মাস। 1 বছরের মধ্যে 9 মাস বাদ দিলে 3 মাস থাকে, ওই 3 মাস হচ্ছে সম্পদ, ওইটা জাবেদা হবে। বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা। হ্যাঁ ভাইয়া বুঝছি। ডিসেম্বর 31 কনসাল্টিং ফি 2100 টাকা আনআর্নড। কনসাল্টিং ফি নামে কোনো এন্ট্রি কি রেওয়া মিলে আছে নাকি নাই? কনসাল্টিং রেভিনিউ আছে। আছে রেভিনিউ। হ্যাঁ আছে, কনসাল্টিং রেভিনিউ তাহলে রেওয়া 7100। মিলে আয় দেওয়া আছে। কি দেওয়া আছে? আয়। আয় দেওয়া আছে। আয় থাকলে কিসের জাবেদা? ব্যয়। তাই আয় থাকলে ব্যয়। ব্যয়। আয় থাকলে দায়ের জাবেদা। এই যে রুলস মুখস্থ করো নাই, দেখছো? হাতে নাতে প্রমাণ, রুলস মুখস্থ করো নাই। আয় থাকলে দায়ের জাবেদা। তাহলে দায়ের জাবেদা মানে দায় ক্রেডিট হবে। তাহলে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ হবে ক্রেডিট। আনআর্ন এটা দায়, এটা ক্রেডিট হবে। আর আমরা আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট আর কনসাল্টিং রেভিনিউ ডেবিট। ঠিক আছে, তাহলে টাকা স্যার পাবো। অ্যামাউন্ট যা আছে সেটাই হবে। এইটাই হবে, কারণ এইটাই দায়ের টাকা, এইটাই আনআর্নডের টাকা। ঠিক আছে। আচ্ছা। পরেরটা গ্রাফিক্স রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড, কি হবে? এইটা আমি বুঝি নাই। কোনটা?
এই Earn গ্রাফিক্স graphics রেভিনিউ revenue debit রেও মিলে credit. কোনটা কনসাল্টিং না গ্রাফিক্স কোনটা বুঝো নাই? গ্রাফিক্স এর এটা ও গ্রাফিক্স এর এটা বলছে গ্রাফিক্স রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড, এটার বাংলাটা বুঝেছো কিনা? যাও Graphics revenue earned. এটার বাংলা বুঝেছো? বাবু না স্যার। না আর্ন ভাইয়া বুঝি বাট নাই আনরেকর্ডেড বলতেছে যে তোমার একটা আয় হয়েছে কিন্তু সেটা রেকর্ড করা হয় নাই। একটা আয় হয়েছে সেটা রেকর্ড করা হয়। বুঝতে পেরেছো? তাহলে আয় জি স্যার। হয়েছে মানে বিষয়টা এরকম যে তুমি সেবা দিয়েছো, তোমার একটা আয় হয়েছে কিন্তু সেটা রেকর্ড হয় নাই, তাহলে দেনাদার ডেবিট হবে। তুমি সেবা দিয়ে যার কাছে টাকা পাবা তাকে তো দেনাদার বলে, তাই না? তাহলে সেবা দিয়েছো, তোমার একটা আয় হয়েছে কিন্তু রেকর্ড করা হয় না হিসেবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে আমরা এটাতে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ, সার্ভিস। সার্ভিসের জায়গায় তুমি গ্রাফিক্স রেভিনিউ লিখতে পারো, যেহেতু এন্ট্রিটা গ্রাফিক্স রেভিনিউ এর, তুমি লিখতে পারো গ্রাফিক্স রেভিনিউ ডেবিট। কোশ্চেনের মধ্যে হচ্ছে গ্রাফিক রেভিনিউটা লেখা আছে, তাহলে এটা কিছু হ্যাঁ, হবে না। এই জন্য আর থাকলে তো ডাইরেক্ট গ্রাফিক্স, যাবে হবে। না না না, এইটা যেহেতু জি রেকর্ড করা হয় নাই, এটা যেহেতু আনরেকর্ডেড, তাহলে আর রেওয়া মিল দেখতে হবে না, ঠিক আছে? জি। যদি কোনো কিছু রেকর্ডই করা না হয়ে থাকে তখন আর রেওয়া মিল দেখতে হয় না। এই জন্য আনরেকর্ডেড, অমিটেড এগুলো থাকলে রেওয়া মিল দেখবা না, ঠিক আছে? ওকে স্যার। এই জন্য এটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। এরপর ডেপ্রিসিয়েশন, কোনটা বলো? আর গ্রাফিক্স, ওই গ্রাফিক্স বলতেছে যে তোমার একটা আয় হয়েছে কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। তাহলে আমাদের যদি কোনো আয় হয় এবং সেটা যদি রেকর্ড না করা হয়, তার মানে আমরা এখনো টাকাটা হাতে পাইনি। তাহলে টাকা যদি না পেয়ে থাকি দেনাদার ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। আর এটা তো এক টাকাটা তো ধরনের সেম আয়, থাকবে না। এটা যেহেতু আয় গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। আর ডেপ্রিসিয়েশন থাকলে কি যাবে হয় বলো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেবিট ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ক্রেডিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। একদম ফিক্সড যাবে দা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ভেরি গুড। তাহলে স্যার এটা কি টাকা হবে, ইকুইপমেন্টের 10%? হ্যাঁ ইকুইপমেন্টের 10%, ইকুইপমেন্ট যেটা দেওয়া আছে এখানে এর 10% করবা। 5000। তাহলে বলো অ্যাডজাস্টিং কি বুঝছি এটা? জি জি স্যার। বি নাম্বারে বলেছে রিভার্সিং করতে হবে। রিভার্সিং মানে হচ্ছে বিপরীত এটা দাখিলা। উল্টা। রিভার্সিং মানে বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা মানে উল্টা জাবেদা, তোমাকে উল্টা করে জাবেদা দিতে হবে। ডেবিটটা ক্রেডিট আর ক্রেডিটটা ডেবিট, উল্টা করে জাবেদা দিলেই হবে, কিন্তু সবগুলো না। চাইলে লিখে নিতে পারো বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। এই 4 ধরনের এন্ট্রির জন্য বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এই 4 ধরনের এন্ট্রির জন্য আমাদেরকে রিভার্সিং জার্নাল দিতে হবে। রিভার্সিং জার্নাল অ্যাডজাস্টিং দেখে দেখে দিতে হয়, অঙ্ক দেখার দরকার নাই, অ্যাডজাস্টিং দেখে দেখে রিভার্সিং দিতে হয়। যেমন সাপ্লাইজ, এটা বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয় এগুলোর মধ্যে পড়ে না, সাপ্লাইজ পড়ে না। ডেপ্রিসিয়েশন, অবচয়, এটা বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয় এগুলোর মধ্যে পড়ে না। কিন্তু ইন্টারেস্ট পেয়েবল পড়ে, বলো তো কোনটার মধ্যে পড়ে ইন্টারেস্ট পেয়েবল? আর আমার একটু লাস্টে টাকা চাই দায় যাতে ডেপ্রিসিয়েশনের দায়ের মধ্যে পড়ে। বকেয়া ব্যয় দায় বকেয়া আয় বকেয়া ব্যয় ব্যয় এটা এটা বকেয়া ব্যয় হবে বকেয়া দায় স্যার। বকেয়া ব্যয়। না বকেয়া দায়। ভাইয়া যখন রিভার্সিং করব তখন ডেবিটটাকে ধরবো নাকি ক্রেডিটটাকে ধরে করব?
I know. বুঝতে পেরেছো বলো? বুঝি নাই ভাইয়া। অ্যাডজাস্টিং এর কোনো সমস্যা আছে নাকি রিভার্সিং বলবো? রিভার্সিং। আচ্ছা, রিভার্সিং দেখো। এখানে ইন্টারেস্ট পেয়েবল, বলো তো এটা বকেয়া আয় ব্যয় অগ্রিম আয় ব্যয় কোনটার মধ্যে পড়ে? ওকে আয়। বকেয়া ওকে আয়। বকেয়া ব্যয়। এই পেয়েবল কখনো আয় হয়? পেয়েবল হচ্ছে ব্যয়। হ্যাঁ। হ্যাঁ, বকেয়া ইন্টারেস্ট ব্যয়। পেয়েবল, সুদের টাকা দিতে বকেয়া ব্যয়। হবে, এটা বকেয়া ব্যয়, তাহলে এইটা রিভার্সিং হবে। আচ্ছা বলো, প্রিপেইড ইন্স্যুরেন্স এইটা কোনটার মধ্যে পড়ে? অগ্রিম। অগ্রিম। অগ্রিম অগ্রিম। ব্যয়। অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়, ইন্স্যুরেন্সের টাকা অগ্রিম দিয়েছো, অগ্রিম ব্যয়ের মধ্যে পড়ে, এটারও রিভার্সিং হবে। আনআর্ন কনসাল্টিং রেভিনিউ কোনটার মধ্যে পড়ে? বকেয়া আয়। এই বকেয়া বকেয়া না, আয়। এটা অগ্রিম আয়। অগ্রিম। আনআর্ন কনসাল্টিং রেভিনিউ অগ্রিম অগ্রিম আয়। আয়। অগ্রিম আয়। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল কিসের মধ্যে পড়ে দেখি, পারো কিনা? বকেয়া আয়। সম্পদ। সম্পদ। বকেয়া বকেয়া আয়। আয়, ভেরি গুড, সম্পদ। এটা বকেয়া আয়। বকেয়া আয়। তাহলে এটা কারেন্ট অ্যাসেট। সাপ্লাইজ স্যার ইন্টারেস্টটা বুঝি নাই। ইন্টারেস্ট এক্সপেন্স এটা ইন্টারেস্ট হলো। পেয়েবল আছে, এই যে পেয়েবল, এটা হলো বকেয়া ব্যয়, সুদের টাকা এখনো দেওয়া হয় নাই। প্রিপেডটা বুঝি নাই, প্রিপেড ইন্স্যুরেন্স। ওকে। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে অগ্রিম ব্যয়, বিম ইন্স্যুরেন্সের টাকা অগ্রিম দিয়েছো, এটা অগ্রিম ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে এটা আসবে। তাহলে কোনগুলো আসবে? আনান এইটাও কি অগ্রিম আয়? আনার্ন হচ্ছে অগ্রিম আয়, আনার্ন হলো অগ্রিম আয়, তাহলে এটাও হবে। তাহলে শুধুমাত্র দুইটা হবে না, একটা হলো সাপ্লাইজ আর একটা হলো ডেপ্রিসিয়েশন, এটা বকেয়া আয় ব্যয় ভাইয়া অগ্রিম অ্যাকাউন্ট আয় ব্যয় পড়ে না। রিসিভেবল সম্পদ না। অ্যাকাউন্ট রিসিভেবল বকেয়া আয়ের মধ্যে পড়ে, যে আমি এখনো টাকা পাইনি, আমি সেবা দিয়েছি, টাকা পাইনি, বকেয়া আয়ের মধ্যে পড়ে। তাহলে এইগুলা যেগুলা বললাম সবগুলা উল্টা করে জাবেদা দিয়ে দিবা, ডেবিটটা ক্রেডিট, ক্রেডিটটা ডেবিট, শেষ, ভাইয়া এটাই রিভার্স। সাপ্লাইজ তো হবে না তাই না, কিন্তু এখানে দেওয়া না, আছে। দিবা না, এটা সাপ্লাই দেওয়ার দরকার নেই, ঠিক আছে, সাপ্লাই দেওয়ার দরকার নেই, বাদ। মানে আমরা অ্যাডজাস্টিং এ যেগুলা করছি ওইগুলা শুধু উল্টায় দিব। সবগুলো কিন্তু না, চারটার। মানে আয় ব্যয় গুলা, বকেয়া বকেয়া বকেয়া। আয় ব্যয় অগ্রিম আয় ব্যয়, মনে থাকবে? হ্যাঁ। ভাইয়া স্যার শুধু এই চারটাই ইন্টারেস্ট হবে, বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয়। এই চার ধরনের, চারটা না, চার ধরনের এন্ট্রি। আচ্ছা, চারটে। ভাইয়া ইন্টারেস্ট পেয়েবলটা বুঝি নাই। ইন্টারেস্ট পেবল হচ্ছে বকেয়া ব্যয়, ইন্টারেস্ট পরিশোধ করা হয়নি, এটাকেই পেয়েবল বলে, এটা বকেয়া ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে এটা আনকনসাল্টিং রেভিনিউ এটা কি স্যার? এটা বকেয়া আয়। অনুপার্জিত বা অগ্রিম আয়, কনসাল্টিং বাবদ টাকা অগ্রিম নিয়েছো, এটা দায়, এটাও আসবে। স্যার রিভার্সিং এর তারিখটা কি অনুযায়ী হয়, যেই একদম মাসের মাসের জাবেদা ওই শেষ মাসে? তারিখ, মাসের শেষ তারিখ, হ্যাঁ ওই মাসের শেষ তারিখ। আচ্ছা, মানে যেই মাসের জার্নাল আমরা করব ওই মাসের শেষ তারিখ। হ্যাঁ হ্যাঁ, ওই মাসের শেষ তারিখ, বুঝতে পেরেছি। জি স্যার। স্যার Very good. ইন্স্যুরেন্সটা কিভাবে হয়? ইন্স্যুরেন্স, ওই যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে না, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স মানে অগ্রিম ব্যয়, বীমার টাকা অগ্রিম দিয়েছো, এটা আসবে। বুঝতে পেরেছি। জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। অ্যাকাউন্ট রিসিভেবলটা কিভাবে হয় যদি একটু বুঝিয়ে দিন। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে বকেয়া আয়, বকেয়া আয়। ভাইয়া অ্যাকাউন্ট রিসিভেবল কে সব ক্ষেত্রে বকেয়া আয় ধরবো নাকি কিছু ক্ষেত্রে সম্পদ হবে? অ্যাকাউন্ট রিসিভেবল সব সময় এটা সম্পদ, এক ধরনের সম্পদ, আবার বকেয়া আয়। গতকালকে একটা ডিপার্টমেন্টে রেজাল্ট দিয়েছে, তোমরা অনেকেই হয়তো দেখতে পারো, আমার টাইম লাইনে পোস্ট করেছিলাম দেখতেছি। গতকালকে রেজাল্ট, স্যার দেখছি। দেখছো? দেখছি স্যার। এই যে থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন নাইন পাইছে, 3.79। সে ফার্স্ট ইয়ারেও অনেক ভালো রেজাল্ট করেছিল, ফার্স্ট ইয়ারে পাইছিল 3.46, আর সেকেন্ড ইয়ারে পাইছে 3.79। তোমাদেরকেও তো পাইতে হবে এরকম, ধারাবাহিকতা রাখতে হবে ক্লাসের। এই যে তার রেজাল্ট, এটা দেখো সবগুলোতে ভালো মার্কস পেয়েছে।
3.50 পেয়েছে, 3.75, এই যে 4.00, মানে আউট অফ 4 বিজনেস স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, কম্পিউটার আউট অফ 4 আউট অফ 4। ট্যাক্সেশন 3.75, 3.75, 3.50, কি রেজাল্ট করেছে দেখেছো? রেজাল্ট করলে মানসিক শান্তি, নিজের কাছে ভালো লাগে। এই মেয়ে কিন্তু ফার্স্ট ইয়ারে পুরস্কার পেয়েছিল আমাদের কাছ থেকে। এই যে এই মেয়েটা, এর নাম হলো মিফতাহুল জান্নাত। এ কিন্তু ফার্স্ট ইয়ার, এই যে ওকে আমরা ল্যাপটপ দিয়েছিলাম ফার্স্ট ইয়ারে, তার রেজাল্টের জন্য দিয়েছিলাম, এমনি এমনি না। আমরা প্রতি বছর মডেল টেস্ট পরীক্ষা নেই। এই মডেল টেস্ট পরীক্ষায় যারা ফার্স্ট হয় এদেরকে আমরা ল্যাপটপ দেই, সেকেন্ড হলে অ্যান্ড্রয়েড ফোন দেই, এরকম অনেক 50টা পুরস্কার দেই। তো এই মেয়ে ফার্স্ট হয়েছিল, তো একে আমরা ল্যাপটপ পুরস্কার দিয়েছিলাম। তো তোমাদেরও এরকম ভালো রেজাল্ট করতে হবে, এরকম ভালো পারফরমেন্স করতে স্যার হবে। আমাদেরও কি কোন পরীক্ষা নিতে কলেজের ভাইয়া? এই ইডেন কলেজের, ইডেন কলেজ থেকে। তো তোমাদেরও ভালো করতে হবে। আমাদের অনলাইন, এমএ কিন্তু অনলাইনে ক্লাস করে, অফলাইনেও করে, বাট অনলাইনে ক্লাস করে এখন, এই অনলাইনের স্টুডেন্ট। তো তোমাদেরকেও ভালো করতে হবে। যে সেকেন্ড হয়েছে তার হচ্ছে 3.65, সেও অনলাইনে ক্লাস করে, সেও অনলাইনে ক্লাস করে 3.65। ওরটাও দিব, সবার ছবি পাইনি দেখে পোস্ট করতে পারিনি, ওর ছবি আসলে পোস্ট করব আবার। তো এই যে এই রেজাল্টগুলো ধারাবাহিকতা রক্ষা করতে হবে, তোমাদেরকেও ভালো রেজাল্ট করতে হবে, তাই না? ওদেরকে যেভাবে পড়িয়েছি তোমাদেরকেও একইভাবে পড়াচ্ছি, একই লেকচার শিট দিয়ে ওদেরকে সাজেশন দিয়েছি, তোমাদেরকেও সাজেশন দিচ্ছি। সো ভালো করতে হবে, চেষ্টা করতে হবে, পারবা, তোমাদের মধ্য থেকেই পারবে। তো টেনশন করার কিছু নেই, ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ হবে। আমাদের, স্যার একটা কোয়েশ্চেন। বলো। স্যার আপনি যেই সাজেশন গুলা দিয়েছেন ওগুলা পড়লেই এরকম ভালো সিজি তোলা যাবে না? ইনশাল্লাহ আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো পড়লেই হবে, ওইগুলোই ভালো করে পড়ো। আর যে যে লেকচার শিট ম্যাথের, এই লেকচার শিট থেকে করলেই হবে, এগুলোই ইনশাল্লাহ কমন আসবে। থিওরিতে মার্ক তোলা তো অনেক কষ্ট। থিওরিতে ভাইয়া মার্কস তোলা অনেক কষ্ট, এই জন্য তানভীর ভাইয়া তোমাদের স্পেশাল ক্লাস নিবে পরীক্ষার আগে, একদম স্পেশাল ক্লাস, যেটা তোমাকে মার্কস তুলতে সাহায্য করবে। তাহলে প্রশ্ন হলো, ভাই আগে থেকে কেন নিচ্ছেন না? আগে থেকে নিলে ওইটা ভাইরাল হয়ে যাবে, ওইটা অন্যদের কাছে ছড়িয়ে যাবে। এখন ভাইয়া ওই স্পেশাল টেকনিক চাচ্ছি না যে ছড়িয়ে যাক। যদি ছড়িয়ে যায়, ওইটা তুমিও করলে, তোমার বান্ধবী ওই টেকনিক ফলো করলো, তাহলে টিচারের কাছে যখন খাতা যাবে, তোমার বান্ধবী যেমনে লিখেছে তুমিও অমনে লিখেছো, মার্কস তো কম বেশি দিবে না। তাহলে পরীক্ষার আগে শিখাবো, নগদ নগদ পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করবা, ভাইয়া যাতে পরীক্ষার করে, আগে কি আবারও? যাতে করে অন্যদের স্যার থেকে তোমার পরীক্ষার আগে হবে। খাতাটাকে মূল্যায়ন করা ভাইয়া যায় ভালো করে, বুঝতে পেরেছো? ভাইয়া ইতিহাসের জন্য যে সাজেশন এগুলো থেকে আসবো নি? ভাইয়া এখন তো চেঞ্জ হয় নাই ইতিহাস। ইতিহাসে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তো পড়তেই হবে, শুধু 10 নম্বর চ্যাপ্টারটা চাইলে স্কিপ করতে পারো, আর কিছু না। স্যার আমাদের স্যার হিস্টোরিতে ইতিহাসে যেটা স্যার ওটা অল ডিপার্টমেন্টের জানি না। অল ডিপার্টমেন্ট হিস্ট্রি সারা বাংলাদেশ একই কোশ্চেনে পরীক্ষা হবে, অল স্যার ডিপার্টমেন্ট। ওইখান থেকে কি দুই একটা চ্যাপ্টার স্কিপ করা যাবে? স্যার তো ওই সাজেশন ফলো করলে হচ্ছে। এই যে বলেছি 10 নম্বরটা স্কিপ করা যাবে। হিস্টোরির ক্ষেত্রেও? হ্যাঁ, হিস্ট্রির কথাই বললাম, 10 নম্বর চ্যাপ্টার না পড়লেও হবে। ভাইয়া আমাদের স্যার ফাইনাল পরীক্ষার স্যার আগে কি আর কোনো আমাদের এই সাজেশন এই দেওয়া হবে? ক্লাসটা আর তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু পরে নেওয়া যায় না? কোনটা তাড়াতাড়ি হয়ে যায়? এই যে এই ক্লাসটা 8টা বাজে যে দিছেন মঙ্গলবারে। ও, আচ্ছা শোনো, এটা তো শিডিউল ক্লাস চলতেছে। আমি অসুস্থ দেখে আমি আমি চাইছিলাম যে ক্লাস নিয়ে, অসুস্থ দেখে নিতে পারছি না, না হলে আমি হচ্ছে যে ইউটিউব থেকে সরাসরি লাইভ ক্লাস নিব কয়েকটা, একটু বড় করে। আমি একটু সুস্থ হয়নি, তারপরে আমি নিব বড় করে ক্লাস। যেদিন বন্ধ থাকে কোচিং, যেদিন অনলাইন ক্লাস হয় না, আমি ওই দিন ক্লাস নিব, যাতে কোনো সাবজেক্টের ক্লাস থাকবে না ওই দিন, শুধু আমি একা একা ক্লাস নিব লম্বা সময় ধরে। ঠিক আছে? স্যার এর আগের ক্লাসগুলো হচ্ছে আমি করতে পারি নাই, আমি জুলাইয়ে ভর্তি হয়েছি, এখন এর আগের জানি ক্লাসগুলো স্যার আমি কোথায় বলছে পাবো সিরিয়ালি? 8টা বাজে না নিয়ে 8:30 বাজে নেওয়া যায় না? আমাকে হোয়াটসঅ্যাপে স্যার নক দিও, ওখানে 8টা বাজে না নিয়ে 8:30 বাজে। আচ্ছা, বিবেচনা করে দেখবো আমি বিষয়টা, বলেছো ভাইয়া যখন। 8টা বাজে তো ঠিক আছে। আচ্ছা, তাই তো ঠিক আছে। আচ্ছা, 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 এইটা নিয়ে যুক্তিতর্ক দিলে অনেক কথা হয়ে যাবে, থাক আমরা পরের অঙ্কটায় চলে যাই, প্রবলেম 13। এই 13 নাম্বার অঙ্কটা, এটা আজকে করাবো না, নেক্সট ক্লাসে, এটা ভিন্ন ধরনের অঙ্ক।
13 এবং 14, এই দুইটা অঙ্ক একটু ভিন্ন ধরনের। এখন তোমরা 11 নম্বরটা করেছো কিনা বলো। ভাইয়া করেছে, আমার দুইটা প্রবলেম আছে। জি ভাইয়া হ্যাঁ করছি। 11 এখানেও নম্বর কিন্তু কমপ্লিট। অ্যাডজাস্টিং, এই যে রিভার্সিং আছে, আমি কিন্তু রিভার্সিংটা স্যার শিখাই দিচ্ছি। অ্যাডজাস্টিংটা করছি, ওটা করুন রিভার্স। আচ্ছা, তাহলে অ্যাডজাস্টিংটা ভাইয়া করছো, অ্যাডজাস্টিং এ একটা কোনো 4 প্রবলেম হয়েছে নাম্বার 11? আর 5 নাম্বার জার্নালটা যদি একটু হ্যাঁ বুঝিয়ে ভাইয়া। দিতেন, আমি বুঝিনি। 5 নম্বর তো খুবই সহজ। স্যালারি বকেয়া আছে, স্যালারি একটা খরচ। কোনো খরচ যদি বকেয়া থাকে, ওই খরচ ডেবিট আর পেয়েবল ক্রেডিট, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। বাট এটা তো রেওয়া মিলে স্যালারি এক্সপেন্স দেয়া না, ভাইয়া। আমি বলেছি যে এটা তো সরাসরি বকেয়ায় আছে, তাহলে আমার রেওয়ামিল দেখার দরকার নাই। যদি কোনো কিছু বাদ পড়ে যায়, যদি কোনো কিছু বকেয়া থাকে, হ্যাঁ, যদি কোনো কিছু রেকর্ড করতে ভুল হয়ে থাকে, এইগুলোর জন্য আর রেওয়ামিল দেখতে হবে না। আচ্ছা, 4 নাম্বারটা। আর 4 নম্বরটা হচ্ছে আনআর্ন রেভিনিউ হ্যাজ বিন আর্ন। আমি একটা রুলস লিখে দিয়েছিলাম, মনে আছে? আনআর্ন রেভিনিউ হ্যাজ বিন আর্ন, এই ওয়ার্ডটা থাকলে জাবেদা কি হয়, মনে আছে রুলস? এটাকে রেওয়া মিল আসবে না, মানে আনআর্ন রেভিনিউ ডেবিটেড না, সার্ভিস আনার্ন এইটার রেভিনিউ। তো রেভিনিউ আলাদা একটা ডেবিট রুলসই সার্ভিস আছে। রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট হ্যাঁ, হবে। এইটার তো আমি সরাসরি রুলসে লিখে দিয়েছি যে এই ওয়ার্ডটা থাকলেই, এই সেন্টেন্সটা থাকলে এই জাবেদাটা হবে। ঠিক ভাইয়া আছে। 3 নম্বর ভাইয়া থেকে বলবেন। 14 নম্বরের লাস্টের যে জাবেদা ওইটা আমি বুঝি নাই। না, 14 নম্বর তো আমি করাবো। 13 এবং 14 এই দুইটা আমার জন্য রেখে দাও, আমি নেক্সট ক্লাসে এই দুইটা করাবো। ভাইয়া কারণ 11 ক্লোজিং, 3 নম্বর যাওয়াটা তো একটু বেশি। কারণ এখানে ক্লোজিং জাবেদা করতে হবে, তো ক্লোজিং তো আমি নতুন করে শেখাবো আবার। প্রথম ক্লাসে শিখিয়েছিলাম, আবার একটু দেখাই দিব, বাট ওই ভিডিওটা দেখে ক্লোজিং এর রুলস গুলো একটু মনে করো। হ্যাঁ, আমি 13 14 নেক্সট দিন করাবো। আচ্ছা, এটা করানোর পরে ভাইয়া নেক্সট, আমাদের তারপরের ক্লাসে, মানে নেক্সট ক্লাসে এটা করানোর পরে তারপরের ক্লাস থেকে কিন্তু আমরা ওয়ার্কশিট শুরু করব। ঠিক আছে, অ্যাডজাস্টিং এর যে কয়টা করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে কিন্তু এর মধ্য থেকে আসবে, সো বি কেয়ারফুল। হ্যাঁ বলো। ভাইয়া স্যার আমাদের আমাদেরকে যে জাবেদাগুলো দিছিলেন ওইগুলোর তো অ্যান্সার দেন নাই এখনো। জাবেদার এইচডব্লিউ অ্যান্সার দিছিলেন কাকে যে। যেন হোয়াটসঅ্যাপে দিছিলাম অ্যান্সার, কেউ কে নিছিলে আমার থেকে, মনে আছে? স্যার জাবেদা, গ্রুপে দেন নাই কেন? আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব, তাহলে সবাই পাবে। আমাকে একজন নিয়েছিল, ভাইয়া নিয়ে বলবো। আমাদের এই 100 ম্যাথের মধ্যে কি পুরা পুরা মানে বইয়ের চ্যাপ্টার থেকেই ম্যাথ আছে? সব সব, এখানে পুরোটা দেই নাই, এখানে পার্ট ওয়ানে যে শীটের মধ্যে লিখে দিয়েছিলাম পার্ট ওয়ান, এটার পার্ট টু আসবে। মানে হ্যাঁ এইগুলা ভাইয়া পড়লে আজকে ম্যাথ করা হয়ে যাবে তাই না? হ্যাঁ, আমি শেষ করে দিব ভাইয়া পরীক্ষার আগে, তুমি টেনশন করো না। ইকুয়েশনের প্রবলেম 7 সমস্যা একটু। প্রবলেম 7 তো আগে সলভ করেছিলাম, কি ভাইয়া প্রবলেম? সাজেশন গুলা কোথায় দিচ্ছেন? ফেসবুক গ্রুপে পাবা সাজেশন, অথবা আমার টাইম লাইনে পাবা। কোন ফেসবুক গ্রুপে? ভাইয়া অ্যাডজাস্টিং এর পিডিএফ ফাইলটা জুলাই ডাউনলোড মাসের গ্রুপে করলেও পাবা। ফাইল ম্যানেজারে আসে না। না আসলে মেসেঞ্জারে কারো থেকে নিয়ে নিও, আসবে তো, আসার কথা। বলো, সাথে ভাইয়া কি প্রবলেম? ডাউনলোড 11 করেছি কথা কিন্তু বলছিলাম। তাও ফাইল ম্যানেজারে আসে না। ভাইয়া এই যে 6 অনেকের ফোনের সেটিংস এর কারণে পিডিএফ অনেক সময় ডাউনলোড হয় না, হ্যাঁ, বাট এরকম আমারও হচ্ছে, আর আমাদের পরে যে পরে পিডিএফ গুলো ওগুলো মেসেঞ্জার গ্রুপে দিলে ডাউনলোড ভালো করা। হয় আর কি, তাহলে সবাই ডাউনলোড করে ভাইয়া নেবে। ওই 6 নম্বর প্রবলেমটাতে 6 নম্বরটা এন্ট্রি দেখবেন, সোল গুড অন ক্রেডিট। 40,000 টাকায় বাকিতে বিক্রি করেছো, অ্যাকাউন্ট রিসিভেবলে লিখবা 40,000, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে 37,000 টাকা মাইনাস করবা, 3,000 টাকা লাভ হয়েছে, ক্যাপিটালে যোগ করে দিবা, শেষ। আর মানে ভাইয়া এটা প্রফিট হইলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে দিতে বলেছো, মেসেঞ্জার গ্রুপে দেইনি, ফেসবুক গ্রুপে দিয়েছি। জুলাই মাসের ফেসবুক গ্রুপে ঢুকলে ওখানে সাজেশন পেয়ে যাবা। সব ডিপার্টমেন্টে দেইনি, দুটো ডিপার্টমেন্ট দিয়েছি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, মার্কেটিং ফাইন্যান্সেরটা আজকে মনে হয় মার্কেটিং এরটা দিব, নেক্সট দিন ফাইন্যান্সেরটা দিব, শেষ তাহলে সাজেশন দেওয়া। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে পড়া হবে না? কোনটা মানে আমি বুঝি নাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো তোমাদের ক্লাস নিচ্ছি না, তবে হয়তো উম, বা আগামী বছরে স্পোকেনের একটা কোর্স চালু করতে পারি, দেখা যাক। ওটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে তো। ও না, ওইটা একটু বাসায় পড়ে নিতে হবে। ওকে, ও আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে বুঝিনি। তাহলে। দুইটা অঙ্ক আগামী ক্লাসে করাবো, 13 এবং 14। তোমাদেরকে বারবার বলছি, অ্যাডজাস্টিং এর 10টা রুলস, ক্লোজিং এর 5টা রুলস একটু ভালো করে মুখস্থ করে নাও। আগামী ক্লাসে
ককটেল অঙ্ক করাবো, মানে সবকিছু মিক্সড খিচুড়ি স্যার হবে। আগের ক্লাসগুলো করতে পারিনি তো কিছু বুঝতেছি না আর কি। ভিডিও আমি কিন্তু 1 নাম্বার ক্লাস থেকে গ্রুপে দিয়েছি, তাহলে ওইটা অবশ্যই দেখে নিতে হবে। খুঁজে না পাইলে আমাকে নক দিও। কোন গ্রুপটা? জুলাই মাসের ফেসবুক গ্রুপটা। ভাই আমি জুলাই মাসের ফেসবুক গ্রুপে অ্যাড নাই। অ্যাড নাই, আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রোল নাম্বারটা বলো, আমি অ্যাড করে দিচ্ছি। ভাইয়া ভাইয়া সবগুলা সবগুলা ক্লাস একবারে লিংক ভাবে দেওয়া যায় না? আমি দিয়েছি পোস্ট করে, তুমি দেখোনি, তুমি একটু চেক করো, পাবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করো। স্যার জাবেদার জন্য কি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবো হোয়াটসঅ্যাপে অ্যান্সার নক গুলোর করে জন্য? রাখো, হ্যাঁ নক করে রাখো, আমি দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া যদি আমাদের স্যার অ্যাডজাস্টিং জাবেদা করা না হয় সেক্ষেত্রে আমরা রিভার্সিং করব কিভাবে? মানে অ্যাডজাস্ট প্রশ্নে যদি অ্যাডজাস্টিং করতে না বলে। না বললেও রাফে করে নিতে হবে, অ্যাডজাস্টিং না করলে রিভার্সিং করা যাবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই স্যার ভালো একটা থেকো। কোয়েশ্চেন। হ্যাঁ বলো। স্যার আমাদের অক্টোবরের আগে কি এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেপ্টেম্বরে হতে পারে, আচ্ছা স্যার। সেপ্টেম্বরে হতে পারে, হ্যাঁ। ওকে। আচ্ছা ভাইয়া ওই যে রাফে মানে করতে হবে ওইটা কি দেখাতে হবে নাকি কোনটা? মনে মনে কইরাও করা যাবে, যে অ্যাডজাস্টিং না থাকলে রিভার্সিং করা? বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না, মানে আমি তুমি মনে রাফেও মনে করতে পারো। চাইলেও করে হ্যাঁ, আবার রিভার্সিং ওয়ার্কিংস করতে পারবো। হিসেবেও দেখাইতে পারো, ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। ওকে। ভাইয়া ব্যাংক রিকনসিলেশনের কি শেষ চ্যাপ্টার করা? ব্যাংক রিকনসিলিয়েশন কি জুনে করাছিলাম, কোন মাসে করাইছি? জি জুনে। জুনে। হ্যাঁ জুনে করাইছেন হ্যাঁ 4টা হ্যাঁ ক্লাস হ্যাঁ, মেবি। ওটা শেষ, ওইটা ওই পর্যন্ত করলেই হবে। স্যার 2টা ক্লাসই করাইছিলেন, বলছিলেন তো 3টা করাবেন। কেন 3টা করাইছি না? না না আরেকটা তো স্যার বাকি আছে। দুইটা। ওকে, আমি চেক 2টা করে দেখবো তাহলে। করাইছেন, বলছিলেন যে 3টা করাবেন। ওকে, তাহলে ভিডিওটা দিইনি, ওকে আমি দিয়ে দিব না। ঠিক আছে। ওকে, স্যার আল্লাহ। নেক্সট ক্লাসের জন্য কোনো হোমওয়ার্ক থাকবে? শুধুমাত্র রুলস মুখস্থ করতে হবে, অনলি রুলস, অ্যাডজাস্টিং ক্লোজিং এর।